সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। সভার কার্যক্রম শুরু করার পূর্বে প্রার্থনা জানাই সভায় যেন শিষ্টাচার, শান্তি শৃঙ্খলা, নিয়মকানুন বজায় থাকে। সভার কার্যক্রম শুরু করছি। লোকসভার দিনের প্রথম কর্মসূচি শপথ গ্রহণ অনুষ্ঠান। আমি নবনির্বাচিত সাংসদ শান্তনু সাউকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত সাংসদ ঈশ্বরের নামে শপথ করিতেছি এবং নিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি বিশ্বাস ও অনুরোধ পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে চলিয়াছি তা বিশ্বস্তভাবে ও নিষ্ঠার সহিত পালন করিব। মাননীয় সদস্য ও মাননীয় সদস্যগণ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মহাশয়া গত 6 ফেব্রুয়ারি 2022 কোভিড পরবর্তী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করিয়াছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 93 বছর। অসংখ্য ভক্ত ও ছাত্রছাত্রী এবং সকল ভারতবাসীকে হতাশ করে তিনি চিরশায়িত হলেন। সঙ্গীত জগতে রেখে গেলেন তার মহান কৃতিত্ব ও গরিমা। তার মৃত্যুতে আমরা এক অসামান্য সঙ্গীত শিল্পীকে হারালাম। এরকম মহান মানুষের প্রয়াণে সমগ্র দেশবাসী নতমস্তকে শ্রদ্ধা জ্ঞাপন করছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়া প্রয়াত লতা মঙ্গেশকর মহাশয়ার মহাপ্রয়াণে শোক জ্ঞাপন করবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। সবার প্রিয় লতা মঙ্গেশকর মহাশয়া 1929 সালে 28 সেপ্টেম্বর ব্রিটিশ শাসিত ইন্দোরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পের একজন প্রভাব প্রতিম শিল্পী। ভারতের স্থায়ী সঙ্গীতের প্রতি তার দখল ছিল চোখে পড়ার মতো। এই কারণে তিনি কুইন অফ ইন্ডিয়া, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, ভয়েস অফ দ্য মিলেনিয়াম ইত্যাদি উপাধিকে ভূষিত হয়েছিলেন। লতা মঙ্গেশকর একাধারে ছিলেন সঙ্গীত শিল্পের সুরকার পরিচারিকা ও চিত্র পরিচারিকা। তার মৃত্যুতে আমরা দেশবাসীরা শোকস্তব্ধ। আমি তার আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এবার মাননীয় বিরোধী দলনেত্রীকে প্রয়াত লতা মঙ্গেশকর মহাশয়ার মহাপ্রয়াণে শোক জ্ঞাপনের জন্য আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর মহাশয়া সঙ্গীত জগতে প্রবাদ প্রতিম অবদানের জন্য ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড, পদ্মভূষণ পুরস্কার, দাদা দনহির ফালকে পুরস্কার, মহারাষ্ট্রভূষণ পুরস্কার, পদ্মবিভূষণ পুরস্কার, ভারতরত্ন সম্মান ইত্যাদি বিভিন্ন সম্মানে ভূষিত হন। তাছাড়া গুলজারের নির্দেশিত চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন। তার মৃত্যুতে ভারত একজন উজ্জ্বল নক্ষত্রকে হারালো। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী প্রয়াত লতা মঙ্গেশকর মহাশয়ার আত্মার শান্তির জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। স্টার্ট।
বসুন। আমি স্বর্গীয় লতা মঙ্গেশকর মহাশয়ার শোক সন্তর্প পরিবারের কাছে সমবেদনা বার্তা পাঠানোর জন্য সচিব মহোদয়াকে নির্দেশ দিচ্ছি। আজ সভার পরবর্তী কর্মসূচি হল প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বের প্রথম প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 17 ক, বিষয় দ্রব্যমূল্য বৃদ্ধি সংক্রান্ত। প্রশ্নটি করবেন মাননীয় সাংসদ মেহেরুন খাতুন মহাশয়া। প্রশ্নটি তারকা চিহ্নিত প্রশ্ন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, গম, তেল, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে বিদ্যুতের গতিতে। এতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। যাদের নুন আনতে পান্তা ফুরোয়, এর মতো অবস্থায় তারা খুব কষ্টে রয়েছে। তাই মাননীয় অর্থমন্ত্রী মহাশয়ের কাছে অনুগ্রহপূর্বক জানাবেন কি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি মাননীয় অর্থমন্ত্রী মহাশয়াকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। একথা ঠিকই, মূল্যবৃদ্ধি হলো একটি সমস্যা, কিন্তু এটা এমনও নয় যে এই সরকারের আমলে মূল্যবৃদ্ধির সংকট সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই সমস্যা আমাদের সরকারের সুনির্দিষ্ট কিছু পরিকল্পনায় করতে শুরু করেছিল, কিন্তু কোভিড অতিমারি গোটা বিশ্বের মতন আমাদের দেশেরও অর্থনৈতিকে ধাক্কা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে সরকার কিছু পরিকল্পনা নিচ্ছে, আশা করি শীঘ্রই এর সুফল মিলবে। এই ব্যাপারে বিভিন্ন অর্থনীতিবিদদেরও সরকার পরামর্শ নিচ্ছে। তবে প্রাথমিকভাবে সরকার পেট্রোলের ট্যাক্স কমিয়েছে, রাজ্যগুলোকেও ট্যাক্স কমানোর ব্যাপারে আর্জি জানানো হয়েছে। কোভিড মহামারীর ফলে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হয়েছে, তা ধীরে ধীরে স্বাভাবিক করার চেষ্টা চলছে। আশা করি খুব শীঘ্রই মূল্যবৃদ্ধির হার নিম্নমুখী হবে। ধন্যবাদ। আপনারা শান্ত হন। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বের দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 17 খ। প্রশ্নটি দেশের বেকারত্ব নিয়ে। প্রশ্নটি করবেন মাননীয় সংসদ সদস্য মেহেরুন খাতুন মহাশয়া। এটিও তারকা চিহ্নিত প্রশ্ন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, সরকার তাদের ইস্তাহারে বছরে 2 কোটি এই প্রতিষ্ঠানে উন্নয়ন করা তো দূরের কথা, বর্তমানে দেশে কর্মসংস্থান চলছে। পরিসংখ্যানেরা বলছে দেশে 100 জনের মধ্যে 40 জন বেকার যুবক যুবতীর সংখ্যা বেড়েই চলেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুগ্রহপূর্বক জানতে চাই এই ব্যাপারে সরকার কি পদক্ষেপ নিচ্ছে? আপনারা শান্ত হন। সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমি মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়াকে বেকারত্ব নিয়ে ওঠা এই প্রশ্নের জবাব প্রদানের জন্য আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। সরকার এই ব্যাপারে হাত গুটিয়ে বসে নেই। এই প্রথম কোন সরকার শ্রমযুক্তি প্রকল্পের এত বেশি গুরুত্ব প্রদান করছে, যা এর আগে কোনো সরকার করেনি। এই বছর জুলাই মাস পর্যন্ত যুবক যুবতীদের 2 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হচ্ছে। এই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বনির্ভর হতে পারে। তাছাড়া কোভিড পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য আত্মনির্ভর ভারত রোজগার যোজনা চালু করেছে। MNREGA প্রকল্পে 100 দিনের কাজের উপর জোর দেওয়া হচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আশা করি আগামী দিনে বেকারত্বের কিছুটা হলেও সুরাহা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বের পরের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 17 গ। প্রশ্নটি রেল লাইনে বন্যপ্রাণীর মৃত্যু প্রসঙ্গে। প্রশ্নটি করবেন সংসদ সদস্য দিলজনেরা খাতুন মহাশয়া। প্রশ্নটি তারকা চিহ্নিত বিহীন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষা মহোদয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেল লাইনে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীর মৃত্যু হচ্ছে, মর্মান্তিকভাবে ট্রেনে কাটা পড়ে। মাননীয় পরিবেশ মন্ত্রী অনুগ্রহপূর্বকভাবে জানাবেন কি এই বন্যপ্রাণীর মৃত্যু ঠেকাতে সরকার কি কোনো উদ্যোগ গ্রহণ করেছে?
আপনারা শান্ত হন। পরিবেশ মন্ত্রী উপস্থিত না থাকার কারণে আমি এই প্রশ্নের উত্তর প্রদানের জন্য মাননীয় রেলমন্ত্রীকে আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, প্রশ্নটি যেহেতু তারকচিহ্নিত বিহীন, তাই আমি এই প্রশ্নের উত্তর সবাই লিখিত আকারে পেশ করতে চাই। তাহার জন্য আপনার অনুরোধ প্রার্থনা করিতেছি। মাননীয় মন্ত্রী মহাশয়কে উত্তর লিখিত আকারে পেশ করার অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বের পরের প্রশ্ন নম্বর 18 ক। প্রশ্নটি করবেন সংসদ সদস্যা তথা বিরোধী দলনেত্রী তাবাসুম সাহানা মহাশয়া। এটি তারকা চিহ্নিত প্রশ্ন। বিষয় রেল বেসরকারীকরণ। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আজ সারা ভারতের ঘরে কান পাতলে শোনা যায় সুখের দিন আনবে বলে যে দলটা করলো চুরি মনটাকে সিংহাসনে বসেই দেখি সেই দলটা বেচতে শুরু করলো আমার সোনার দেশটাকে। আপনারা শান্ত হন। কবিতা নয়, প্রশ্ন করুন। হ্যাঁ মহাশয়া, সরকার একের পর এক রাষ্ট্রের সম্পত্তি পুঁজিপতির হাতে বিক্রি করে দিচ্ছে, যার প্রকৃষ্ট উদাহরণ রেল বেসরকারীকরণ। রেলের এক একটি বিভাগ বেসরকারীকরণ হচ্ছে। সম্প্রতি সরকার 151টি ট্রেনকে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়ার কথা ঘোষণা করেছে। বিরোধী দলনেত্রী হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ করছি। আর সেই সঙ্গে মাননীয় রেলমন্ত্রীকে জানতেছি কি কারণে এবং কাদের সাথে রেল বেসরকারীকরণ হচ্ছে। আপনাদের বারবার বলছি সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং মাননীয় রেলমন্ত্রীকে বেসরকারীকরণ বিষয়ে উত্তর প্রদানের জন্য আহ্বান করছি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি বন্ধু বিরোধী দলনেত্রীর প্রশ্নের উত্তর জানাই যে রেলকে বেসরকারি করার কোনো উদ্যোগ সরকার গ্রহণ করছে না। শুধুমাত্র যাত্রী সুরক্ষা ও যাত্রী পরিষেবার জন্য এই বিনিয়োগকে উৎসাহিত করে তোলা হচ্ছে। ভারতীয় রেলকে আন্তর্জাতিক মানের গড়ে তুলতে এই বিনিয়োগ প্রয়োজন। যাত্রী সুরক্ষার জন্য নতুন একটি পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। ট্রেনের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়ানো হয়েছে, তা বিরোধী দলনেত্রী ভালো মতো জানে। শুধুমাত্র বিরোধিতা করার জন্য উনি এই প্রশ্ন করেছিলেন। আশা করি উন্নয়নের উত্তর পেয়েছেন। ধন্যবাদ। আপনারা শান্ত হন। সবার নিয়ম কানুন বজায় রাখুন। এর পরের প্রশ্ন নম্বর 18 খ। বিষয় শিক্ষা সংক্রান্ত। প্রশ্নটি সভায় উত্থাপন করবেন মাননীয় সংসদ সদস্যা বিলসনেরা খাতুন মহাশয়া। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাই কেন দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা। বর্তমান সরকার দেশের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন পদ্ধতি নীতি বদল করে দেশের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ভেঙে ফেলেছে। তাই শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রথম প্রশ্ন, কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করতে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আপনারা জাতীয় শিক্ষানীতির সংশোধনী বিল পাস করতে চলেছেন, তাই কি একান্তই প্রয়োজন আছে? ধন্যবাদ। আপনারা শান্ত হন। মাননীয় সাংসদ শিক্ষা সংক্রান্ত যে প্রশ্নগুলি করেছেন তার উত্তর প্রদানের জন্য আমি শিক্ষামন্ত্রীকে আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়া। আমি আপনার মাধ্যমে বন্ধু বিরোধী নেত্রীকে জানাতে চাই আমাদের লক্ষ্য হলো শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো। এই নতুন শিক্ষা ব্যবস্থা থাকবে উচ্চমানের শিক্ষা ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা মান উন্নয়ন, প্রযুক্তি ব্যবহার, ডিজিটাল শিক্ষাদান, বৈজ্ঞানিক পদ্ধতি ইত্যাদি। আশা করি তিনি অন্য প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনারা ক্ষমতায় থাকাকালীন কোনো উদ্যোগই গ্রহণ করেনি। বিরোধীরা ভালো মন্দ বিচার না করে শুধু বিরোধিতাই করেছেন। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরে জানাই, আমাদের সরকার বিভিন্ন সাহসী পদক্ষেপ নিয়ে এই বিষয়ে দিশা দেখিয়েছে। তাই শিক্ষাক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা সময়োযোগী
শিক্ষা ব্যবস্থা চালু করতে বদ্ধপরিকর। এর ফলশ্রুতি হলো জাতীয় সুশিক্ষা নীতি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্বে শেষ প্রশ্ন অর্থাৎ প্রশ্ন নম্বর 18 গ। বিষয় কৃষক আত্মহত্যা সম্পর্কিত। প্রশ্নটি করবেন বিরোধী দলনেত্রী তাবাসুম সাহানা মহাশয়া। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি কোনো রকম ভনিতা না করে প্রধানমন্ত্রীকে জানতে চাই, তিনি অনুগ্রহপূর্বক জানাবেন কি দারিদ্রতা ও দেনার দায়ে কৃষকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা যেভাবে বেড়ে চলেছে তা নিয়ন্ত্রণে সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে? আপনারা শান্ত হন, সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় বিরোধী দলনেত্রী ঠিকই বলেছেন, কৃষকদের আত্মহত্যার বিষয়টি খুবই উদ্বেগজনক। কিন্তু আপনারা হয়তো ভুলে গেছেন এই বিষয়ে আপনারা কতটা উদাসীন ছিলেন। এই বিষয়ে আমরা তো অন্তত সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছি। এর উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করছিলাম, তার একাধিক কারণ উল্লেখ করেছেন, প্রাকৃতিক দুর্যোগ, পারিবারিক কলহ ইত্যাদি। আমাদের সরকার হাত গুটিয়ে বসে নেই। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রকল্প চালু করেছে, যেমন শস্য বীমা, প্রধানমন্ত্রী কৃষক সুরক্ষা ও যোজনা চালু করেছে, সুবিহীন লোনের ব্যবস্থা, কৃষক সরঞ্জামের ব্যবস্থা, কৃষকদের অবস্থার উন্নতির চেষ্টা করেছে। ধন্যবাদ। আপনারা শান্ত হন। তাহলে সরকার কেন কৃষি ঋণ মুকুব করছেন না? বড় বড় শিল্পপতিদের ঋণ মুকুব করছেন, অথচ অসহায় কৃষকদের ঋণ মুকুব করবেন না কেন? আপনারা শান্ত হন। এটি একটি ভ্রান্ত ধারণা, সরকার নিজের অর্থপ্রচার। সরকার কোন শিল্পপতিদের ঋণ মুকুব করেনি। আপনারা বিভ্রান্তি তৈরি করে সবার সময় নষ্ট করছেন। আপনারা শান্ত হন, সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। প্রশ্নোত্তর পর্ব শেষ, এরপর 0 আওয়ার। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নবনির্বাচিত সাংসদ। ঘাটাল বরাবরই বন্যাপ্রবণ এলাকা। প্রতি বছর বন্যায় এই অঞ্চলে প্রচুর ক্ষতি হয়। ক্ষতি এড়ানোর জন্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। তার জন্য বরাদ ছিল 1500 কোটি টাকা। কাজও শুরু হয়েছিল। প্রথমে কাজের গতি থাকলেও বর্তমানে কাজের গতি অত্যন্ত ধীমে ধরে চলেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুগ্রহপূর্বক জানতে চাই, আপনার সরকার এই খাতে কোনো টাকা বরাদ করছে নাকি? তা না হলে কাজের গতি ধীর ধরে কেন? আপনারা শান্ত হন। আমি মাননীয় অধ্যক্ষ মহাশয়ের মাধ্যমে বন্ধু সংসদকে জানাতে চাই, সরকার এই খাতে টাকা বরাদ্দ করছে না তা নয়। এই পরিস্থিতি থেকে আমাদের দেশ একদিন ঠিক বেরিয়ে আসবে। বিভিন্ন কোভিড অতিমারি ও লকডাউনের জন্য কাজের গতি ধীর হয়েছে। কাজের গতি ফিরে আসবে। আশা করি এই বছরে পুরো প্রকল্পের কাজ আমরা শেষ করতে পারবো। আপনারা শান্ত হন, সবার শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এখন মুলতুবি প্রস্তাব পর্ব। মাননীয় বিরোধী দলনেত্রী তাবাসুম সাহানা মহাশয়াকে মুলতুবি প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান করছি। আমি মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রশ্ন হলো যে মাননীয় বিরোধী দলনেত্রীকে মুলতুবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। তাহলে দেখা গেল মাননীয় বিরোধী দলনেত্রী আপনার প্রস্তাব উত্থাপনের বিষয়টি সভায় গৃহীত হল, কিন্তু অধিবেশন প্রায় শেষ পর্যায়ে, তাই এই প্রস্তাব আলোচনার জন্য 10 মিনিট সময় ধার্য করা হলো। আপনাকে মুলতুবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, কেন্দ্রীয় সরকার অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের যে প্রস্তাব করেছে তা চালু না করার প্রার্থনা করছি এবং এই সভায় এই প্রস্তাব বিবেচনার জন্য অনুরোধ করছি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সবচেয়ে বড় ভরসা হলো ভারতীয় সেনা। গরিব ও নিম্নবিত্ত পরিবারের বহু যুবক-যুবতীরা সেনার চাকরি বেছে নেন। এই প্রকল্পে চাকরি নিশ্চয়তা কোথায়? 4 বছর পর তারা পুরোপুরি বেকার হয়ে যাবে। এই প্রকল্পে বেকারত্বের কোনো সুরাহা নেই। এতে যুবক যুবতীদের মন ভেঙে পড়বে, তারা অন্য পথ অবলম্বন করতে বাধ্য থাকবে। ধন্যবাদ। ধন্যবাদ। এই বিষয়ে সভায় বক্তব্য রাখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুদীপা মিত্র মহাশয়া। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, ভারত একমাত্র দেশ নয় যেখানে অগ্নিপথের মতো একটা প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনী নিয়োগ করা হচ্ছে।
সুইজারল্যান্ড, নরওয়ে, নর্থ কোরিয়া, চীন ইত্যাদি বিভিন্ন দেশে এই ধরনের নিয়োগের ব্যবস্থা আছে। তাহলে আমাদের মতো দেশে না করার কোনো কারণ দেখছি না। এছাড়া যুব সমাজের কর্মসংস্থানের পাশাপাশি দেশপ্রেমও গড়ে উঠবে। ধন্যবাদ। আপনারা শান্ত হন। এরপর এই বিষয়ে সভায় বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ সুমন্ত দাস মহাশয়। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, গত 2 বছর ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ, অথচ ভারতীয় সেনাবাহিনীতে 1.5 লক্ষ, হ্যাঁ মাননীয় অধ্যক্ষ মহাশয়া, 1.5 লক্ষই পদ খালি আছে। আমার মনে হয় রাজকোষের অর্থ বাঁচাতে সরকার এই প্রকল্প চালু করার কথা ভাবছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা শান্ত হন। এবার অগ্নিপথ নিয়ে বক্তব্য রাখবেন মাননীয় শিক্ষামন্ত্রী সুনিতা করণ মহাশয়া। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমরা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সৈন্যবাহিনীতে এই নিয়োগে করে সুন্দর প্রশিক্ষণের ব্যবস্থা করব, যাতে করে যুবকদের আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, দেশপ্রেম গড়ে উঠবে। তাছাড়া সরকার এই প্রকল্পের মাধ্যমে একবার নয় 2 বার নিয়োগের ব্যবস্থা করবে, যাতে দেশের যুবকদের মধ্যে কোনো হতাশা গ্রাস না করে। 4 বছর ধরে চিৎকার করে যারা গলা ফাটাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, সরকার বিভিন্ন দপ্তরে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। ধন্যবাদ। আপনারা শান্ত হন। এরপর সভায় বক্তব্য রাখবেন মাননীয় সাংসদ সুমন্ত দাস মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, অগ্নিপথ প্রকল্পের বিরোধিতা শুধু সাংসদ ভবনেই নয়, ভারতবর্ষের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, যার ফলে সারা ভারতবর্ষ জুড়ে একটি অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। বিহার অগ্নিপথের আগুনে অগ্নিদগ্ধ। তাই আমি মাননীয় অধ্যাপক মহাশয়ের কাছে অনুরোধ করব, যাতে এই প্রকল্প চালু না করা হয়। চুক্তিভিত্তিক সেনাবাহিনীদের হাতে দেশের নিরাপত্তার ভার তুলে দেওয়া যাবে না। আপনারা শান্ত হন। অগ্নিপথ প্রকল্প আমরা মানছি না, মানবো না। আপনারা শান্ত হন আপনারা। এই বিষয়ে সভায় বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী মহাশয়া। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। অগ্নিপথ প্রকল্পে ভারতীয় সেনাবাহিনীর একটি সংমিশ্রণ ঘটবে। প্রকল্পটি চালু হয়ে সেনাবাহিনীতে তারুণ্য ও অভিজ্ঞতার একটি মাসিক 30,000 টাকা বেতন দিয়ে শুরু হবে। 4 বছর পর সেই বেতন পৌঁছাবে 80,000 টাকায়। এই প্রকল্প থাকছে সেনাবাহিনী প্রকল্পে 4 বছর পর 12 লক্ষ করমুক্ত টাকা, 48 লক্ষ টাকার জীবন বীমা ও রাজ্য দপ্তরের সরকারের নিয়োগের অগ্রাধিকার ও অন্যান্য সুযোগ সুবিধা। অগ্নিপথ বিরোধিতা করে আপনারা শুধু সেনাবাহিনী রুদ্ধ করতে চলেছেন না, দেশের ব্যবস্থাকে প্রশ্নচিত্রে মুখে এনে দাঁড় করাতে চলেছেন। আপনারা সরকারের থাকাকালীন যেটা করতে পারেনি, তাই আপনারা বিরোধিতা করেই চলেছেন। অগ্নিপথ প্রকল্পে সেনাবাহিনীর একটি বৈজ্ঞানিক পরিবর্তন আনবে। ধন্যবাদ। আপনারা শান্ত হন। মাননীয় বিরোধী দলনেত্রী মহাশয়া সভায় যে প্রস্তাবটি বিবেচনার জন্য পেশ করেছেন, ভারতীয় সৈন্যবাহিনীতে অগ্নিপথ প্রকল্প চালু না করার বিষয়ে, যারা এই প্রস্তাবের পক্ষে তারা হাত তুলে হ্যাঁ বলুন, আর যারা বিপক্ষে তারা হাত তুলে না বলুন। তাহলে দেখা গেল প্রস্তাবের বিপক্ষে বেশি ভোট পড়ায় প্রস্তাবটি বাতিল হলো। দৃষ্টি আকর্ষণী পর্বে মাননীয় বিরোধী দলনেত্রী তাবাসুম সাহানা মহাশয়া সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য সভায় কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমি আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। 20 শতাব্দীগত কম্পিউটারের যুগে যেখানে আমরা নারীর অধিকার, নারীর সুরক্ষা নিয়ে লাফালাফি করছি, সেখানে আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাল্য বিবাহ। সারা ভারতবর্ষে কেন্দ্রীয় সরকার যখন বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মতো স্লোগান দিচ্ছে, সেখানে ভারতবর্ষে বাল্য বিবাহের হার পরিসংখ্যান অনুসারে 47%, বিহারে সবচেয়ে বেশি 60%, পশ্চিমবঙ্গের তুলনায় কম 41%। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বের স্বীকৃতি লাভ করেছে, যার ফলে মেয়েরা স্কুলমুখী হয়েছে। বাল্য বিবাহের হার কিছুটা কমেছে। পশ্চিমবঙ্গ সরকার ব্লক স্তর, জেলা স্তর থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, ভবিষ্যতে আরও করবে, কিন্তু কেন্দ্রীয় সরকার এর ব্যাপারে উদাসীন কেন? ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। আমি
দলনেত্রীর প্রশ্নের উত্তরে জানাই যে এই বিষয়টিতে সরকার উদাসীন নয়। আমাদের সরকার বাল্যবিবাহ সংক্রান্ত বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বেগজনক। এর জন্য আমরা কোর কমিটি নিযুক্ত করেছি। তাদের রিপোর্টে একাধিক কারণ উঠে এসেছে, যেমন অর্থসামাজিক অবস্থা, লকডাউনের ফলশ্রুতি, যার ফলে এই হার বৃদ্ধির দিকে আমাদের সরকার এই বৃদ্ধির হার কমাতে যথেষ্ট তৎপর। তার জন্য কঠোর আইন বলবৎ করা হবে, সঠিক কারণ খুঁজে বের করে তা সমাধানের চেষ্টাও করা হবে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, আমাদের সরকার জাতীয় সুশিক্ষা নীতি বিলটি পাস করতে ইচ্ছুক, যার জন্য প্রয়োজন নথিপত্র। আমি আপনার নিকট বিল পাশে করতে অনুমতি প্রার্থনা করি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। আমি এ ব্যাপারে বিরোধী দলনেত্রীর মতামত জানতে চাই। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়া। এই বিলের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে আমার অনুরোধ, আপনি বিষয়টি বিবেচনা করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়া, এইভাবে বিল পাসের বিরোধিতা করা যায় না, যার জন্য ভোটাভোটের প্রয়োজন। মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে আমার অনুরোধ, আপনি ভোটাভোটের অনুমতি প্রদান করুন। অধিবেশন প্রায় শেষ। পরবর্তী সভায় জাতীয় সুশিক্ষা নীতি বিষয়ক বিলটি নিয়ে আলোচনা করা হবে। সদস্যদের ভোটাভুটি গ্রহণ করা হবে। সভায় সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ। আজকের মতো সভা এখানেই মুলতুবি ঘোষণা করা হলো। জয় হিন্দ, বন্দে মাতরম।